আমাদের বাংলাদেশের যেই সেনাপ্রধান মিস্টার ওয়াকার আছে তাকে কিন্তু আপনার প্রতিনিয়ত জাতিসংঘ থেকে কিন্তু চাপ সৃষ্টি করে যে আওয়ামী লীগকে আপনারা কখনোই মানে করতে পারবেন না, আর আপনি হচ্ছে একটা দেশের সেনাপ্রধান। অতএব আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতেছে বা আওয়ামী লীগের জনগণের উপরে হত্যাকাণ্ড, মব জাস্টিস, মব ক্লিন পর্যন্ত চালাচ্ছে। আপনি কেন এটাকে ডিফেন্স করতেছেন না? বাংলাদেশের এখন যা পরিস্থিতি তাতে বিভিন্নভাবে এর রাজনৈতিক পথ পরিবর্তন হচ্ছে। এখন দেখা যাচ্ছে যেখানে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের অনুপস্থিতিতে বাংলাদেশে তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 3 দিন বাইরের দেশে সফরে থাকায়, সেনাপ্রধান বাংলাদেশে অনুপস্থিত থাকায় সেনাপ্রধানকে নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। তো বন্ধুরা, এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে 3 দিন অনুপস্থিত থাকায় তাকে নিয়ে কি হয়েছে এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে অনুপস্থিত থাকায় কি হয়েছিল এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান বাংলাদেশে 3 দিন অনুপস্থিত থাকায় তাকে নিয়ে কি ঘটে গিয়েছে। মানে হচ্ছে আমাদের বাংলাদেশের যেই সেনাপ্রধান মিস্টার ওয়াকার আছে তাকে কিন্তু আপনার প্রতিনিয়ত জাতিসংঘ থেকে কিন্তু চাপ সৃষ্টি করে যে আওয়ামী লীগকে আপনারা কখনোই মানে করতে পারবেন না, আর আপনি হচ্ছে একটা দেশের সেনাপ্রধান। অতএব আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতেছে বা আওয়ামী লীগের জনগণের উপরে হত্যাকাণ্ড, মব জাস্টিস, মব ক্লিন পর্যন্ত চালাচ্ছে। আপনি কেন এটাকে ডিফেন্স করতেছেন না, কিংবা এটাকে আপনি কেন নিজ হাতে ডিল করতেছেন না, শক্ত হাতে? এই দায়ভার বা অনেক চাপ কিন্তু সৃষ্টি করে আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে, এবং সমস্ত কিছু মিলঝিল করে এই অন্তর্বর্তীকালের সরকার একটা পড়ে গেছে মার প্যাচের ভিতরে। অন্যদিকে এই সমন্বয়কারীরা কিংবা এই অন্তর্বর্তীকালের সরকার তারা চাচ্ছে যে নিজেরা সরকার গঠিত করতে এবং নিজেরাই কি ক্ষমতায় বসতে। এটার জন্যই আপনার এই ইউনূস সরকার বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে তাদের যে দলটা আছে, এই দলটা যদি আপনার নির্বাচন করতে চায় সরকারের পক্ষ থেকে কিংবা এই অন্তর্বর্তীর পক্ষ থেকে, যতটুকু ডিফেন্সে হোক, টাকা পয়সা দিয়ে হোক বা বিভিন্ন সেক্টরে হোক, এনি সেক্টর সমস্ত জায়গায় কি সহায়তা করবে। এর জন্যই বললাম যে এই সরকারের অধীনে কখনোই নির্বাচন সুখ হবে না। তাহলে আমাকে একটা কথা বলতে হয় যে আওয়ামী লীগ কিন্তু একই কথা বলছিল, মানে শেখ হাসিনা তিনি বলছিল যে তোমরা তো বারবার বলতেছো যে নির্বাচন সূক্ষ্ম হচ্ছে না, তাহলে নির্বাচন আবর দেই, নির্বাচন আমি থাকার অবস্থায় আবর দেই, আমি সরকার থেকে নেমে নির্বাচন দিব না। তো অন্তর্বর্তীকালে সরকার তো শেখ হাসিনার পথে হাঁটতেছে, তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল গেল? এখন আসুন যে শেখ হাসিনা এই নির্বাচনে অংশগ্রহণ নিবে কিনা, যতক্ষণ না পর্যন্ত এই অন্তর্বর্তীকালে সরকার তিনি সরকার থেকে নেমে বা তার দল যতক্ষণ না পর্যন্ত আপনার এই নির্বাচন থেকে সরে না আসবে, বা এই ডক্টর ইউনূস তিনি যতক্ষণ না পর্যন্ত আপনার জাতিকে ওয়াদা না করবে যে আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কোনো সহায়তা করব না, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন আপনার জাতিসংঘ থেকে কিংবা আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনিও কিন্তু প্রতিনিয়ত চাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে। কারণ ভাই আপনার জাতিসংঘের একটা বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের এত কোটি জনগণকে আপনি কিভাবে ব্যান করতে পারেন, আর আপনি যদি ব্যান করেন তাহলে বাংলাদেশে কিংবা আমাদের বিশ্বে, এই পৃথিবীর বুকে বাংলাদেশটা একটা অস্থিতিশীল দেশে পরিণত হবে, আর জাতিসংঘ হিসাবে এটা তো আমরা কখনোই মেনে নিতে পারি না। অতএব একটা এত বড় পলিটিক্যাল পার্টিকে কখনোই মানে এই দেশের ভিতরে যদি নির্বাচন হয়, বা আমাদের দেশে তো গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে
এত বড় পলিটিক্যাল পার্টিকে কখনোই ইগনোর করে বা তাকে বাদ দিয়ে নির্বাচন কখনোই সূক্ষ্ম বা এই নির্বাচনে কখনোই মেনে নেওয়া হবে না। বুঝতে পারতেছেন? আর অন্যদিকে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীর হাতে আপনার দায়িত্ব দেয় এবং আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালের সরকারের অধীন থেকে 11 জন সদস্য আপনার 5 দিনের সফরও কিন্তু যাচ্ছে ভারতে। কি প্রসঙ্গে? বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে বজায় রাখতে পারে, দুই দেশের ভারসাম্য যাতে বজায় থাকে, সমস্ত কিছু কি আপনার একটা মানে আইনের কিংবা একটা মানে নিয়ম অনুযায়ী আনার চেষ্টার জন্য, যাতে অস্থিতিশীল বা কেউ যাতে গুজব রটিয়ে অমুককে দখল করব তুমুককে মারবো এই ধরনের যাতে হুমকি ধুমকি আপনার দুই দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি না হয়, এটার জন্য আপনার 11 দলের সদস্য কিন্তু যাচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে ভারতে 5 দিনের সফরে। তো সব কিছু মিলিয়ে আপনারা যদি বিবেচনা করেন তাহলে আওয়ামী লীগ যদি বর্তমান চায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তবে এখানে একটা রিজন আছে, রিজনটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ আওয়ামী লীগ তখনই করবে যতক্ষণ না পর্যন্ত জাতিসংঘ থেকে এবং বাংলাদেশের সেনা প্রধান আরো শক্তভাবে বা শক্ত কোনো অবস্থান না নিচ্ছে। আপনারা অনেকে জানেন এই মার্চের ভিতরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আপনার ভারতে আসতেছে। কবে আসতেছে সেটা এখন পর্যন্ত বলে নাই ভারতের গণমাধ্যমগুলো, তবে তারা জানাচ্ছে যে এই মার্চের ভিতরেই আপনার ডোনাল্ড ট্রাম্প আসতেছে এবং তখনই বোঝা যাবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণটা কতটুকু করবে। তবে এই মুহূর্তে আওয়ামী লীগ যদি চায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আইনত কোনো জটিলতা নাই। সমন্বয়ক সার্জিস হাসনাত এরা যতই বলুক ভাই, দেশটা তো এদের বাপদাদা নয়, অতএব এরা তো হচ্ছে কুত্তা মাত্র। দেখবেন আপনি যখন মানে রাস্তা থেকে বের হবেন আপনাকে চিনবে না, তখন এরা ঘেউ ঘেউ করবে। আবার যখন আপনি হাতে একটা মুগুর নিবেন দেখবেন দৌড়ায় পালাবে। তো এরা আপনার যখন নাকি আওয়ামী লীগ পুনরায় বা শেখ হাসিনা যখন নাকি আবার বাংলাদেশে ফিরবে বা শেখ হাসিনাকে যখন নাকি বাংলাদেশে ফেরাবে, তখন দেখবেন এরা ঠিক ওই যে হাতে মুগুর নিব আর এটা দেখবেন মানে কই যে পলাইবো ভাই কোনো দিক নির্দেশনা মনে পাবে না। যাই হোক, আপনার এই মুহূর্তে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করাটা কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা পানির মতো স্পষ্ট। তারা চাইলেই করতে পারে, কিন্তু তারা এখন করবে না। আপনার এই মার্চের ভিতরে যখন ডোনাল্ড ট্রাম্প আসবে এবং আপনার একদম 100% ভাবে বা শক্ত একটা আপনার অবস্থান বা ফয়সালা আসবে, তখনই হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। আদারওয়াইজ এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। বেশ বড় ধরনের একটি খবর বিবিসি এবং বাংলাদেশের গণমাধ্যম মানব জমিন দিচ্ছে। সেই খবর যদি সত্যি হয় তাহলে সেটা কোন দিকে যাবে, ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ আলোচনার ব্যাপার হয়ে দাঁড়াবে। বিবিসি এবং মানব জমিন বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারতে রয়েছেন, প্রায় 7 মাস হতে চলল তিনি ভারতে রয়েছেন, তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে। অজিত দোভালের দেখা সাক্ষাৎ হচ্ছে, এটা পুরনো খবর, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও দেখা সাক্ষাৎ হচ্ছে, এই ব্যাপারটা নতুন খবর। বিবিসি এবং মানব জমিন সেটি নিশ্চিত করছে। কি বলতে চাইলো তারা, কি হতে চলেছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তিনিও দিল্লিতে রয়েছেন, তাদেরই বা দেখা সাক্ষাতের অবস্থা কি, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা, যাকে ভারতের সব থেকে শক্তিশালী মানুষ হিসেবে, সব থেকে পাওয়ারফুল মানুষ হিসেবে ট্রিট করা হয়, সেই অজিত দোভালের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে। অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার যে সাক্ষাৎ হচ্ছে, এর আগে হয়েছে ভারতের পররাষ্ট্র বিদেশ মন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এটা খুব একটা নতুন খবর না, এটা পুরনো খবর। কিন্তু বিবিসি বলছে এবং বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম মানব জমিন বলছে
নরেন্দ্র মোদীর সঙ্গেও শেখ হাসিনার সাক্ষাৎ হচ্ছে। বিবিসি বলছে শেখ হাসিনাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে নিরাপত্তার কারণে, যেটা এখন পর্যন্ত কোনো গণমাধ্যম নিশ্চিত হতে পারেনি। এর আগে আমরা বিভিন্ন তারকাদের পেছনে পাপারাজ্জিদের ছুটে বেড়াতে দেখেছিলাম। পাপারাজ্জিরা বিভিন্ন তারকার গোপন ছবি, গোপন কর্মকাণ্ড ক্যামেরায় ধারণ করার জন্য দিনের পর দিন, বছরের পর বছর লেগে থাকতেন এবং যদি অবশেষে কোনো একটা গোপন ছবি পেয়ে যেতেন, তা সেই ছবিটার মূল্য আকাশচুম্বী মূল্য হতো। এবং পাপারাজ্জিদের সেই কর্মকাণ্ড নানাভাবে আলোচিতও হয়েছে। আমরা প্রিন্সেস ডায়ানার পেছনে পাপারাজ্জি ঘুরে বেড়ানোর খবরও জানি। ডায়ানার ব্যক্তিগত বহু ছবি পাপারাজ্জিরা প্রকাশ করে দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা কোথায় রয়েছেন সেটার পেছনে এখন পর্যন্ত কোনো মিডিয়া অনুসন্ধান করতে পারেনি। ভারত সরকার তাকে এতটাই গোপন একটা জায়গায় রেখেছে যে মিডিয়া এখন পর্যন্ত নিশ্চিত নয় যে শেখ হাসিনা ঠিক এই জায়গাতেই আছে। বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম নানা রকম কথা বলেছে, এখানে আছে, ওখানে আছে, এখানে ট্রান্সফার করা হলো, এখানে চলে গেলেন, এরকম বলেছেন বটে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারেননি। কংক্রিটলি কোনো ছবি, ভিডিও এখন পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেননি যে শেখ হাসিনা এই জায়গায় অবস্থান করছেন। শেখ হাসিনার এমনি ভিডিও, কোনো একটা অনুষ্ঠানে যে সেখান থেকে গাড়িতে ওঠার সেই ভিডিও চিত্র প্রচারিত হয়েছে, প্রকাশ পেয়েছে, কিন্তু তার অবস্থানের ভিডিও চিত্র, স্টিল ছবি কিছুই প্রকাশ হয়নি। ভারত এতটাই নিরাপত্তার জায়গায় তাকে রেখেছে। সেই নিরাপত্তার জায়গায় কাউকে ভিড়তে দেয়া হয় না। প্রধানমন্ত্রী অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, এই তিনজন ছাড়া খুব কম মানুষই, ভারতের খুব কম মানুষই জানেন। এমনকি ভারতের প্রথম সারির রাজনীতিবিদরাও নিশ্চিত জানেন না শেখ হাসিনা কোথায় রয়েছেন। শেখ হাসিনার উপরে ভারতের সব দলের সমর্থন রয়েছে বলেও শোনা যাচ্ছে এবং সেই সমর্থনের কারণে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দিয়েও অতিথি হিসেবে ভারতে রাখতে পেরেছে নরেন্দ্র মোদী সরকার, এমনটাও বলা হচ্ছে। বিশেষ করে কংগ্রেসের সমর্থনের কারণে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে এক ধরনের বাজি ধরেছেন, সেটাও শোনা যাচ্ছে। নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত বৈঠক করে থাকেন, তাহলে সেটা কোন দিকে যাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে হচ্ছে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে, কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে। শেখ হাসিনা এরই মাঝে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনে বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে মিটিং, বক্তব্য দেয়া, এই ব্যাপারগুলো করছে। এই ব্যাপারে ভারতের সমর্থন রয়েছে। ভারত যদিও বলেছে এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে ভারতের করণীয় কিছু নেই, কিন্তু বিবিসি এবং মানবজমিন, বিশেষ করে বিবিসি যখন ফাঁস করলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে, তখন বিবিসি এটাও বলছে যে সাইমা ওয়াজেদ পুতুল তিনি দিল্লিতে অবস্থান করছেন, কারণ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধানের দায়িত্ব পালন করছেন। দিল্লিতে তার অফিস, দিল্লিতে অবস্থান করছেন। তার মার সঙ্গে তার নিয়মিত দেখা হচ্ছে। তার মানে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের বাইরে সাইমা ওয়াজেদ পুতুল জানেন শেখ হাসিনা কোথায় রয়েছেন, তার সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হচ্ছে, কিন্তু তাদের দুজনকে এক জায়গায় থাকতে দেয়া হচ্ছে না। থাকতে না দেওয়ার কারণ হিসেবে জানানো হচ্ছে, বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে জাতিসংঘের একটা প্রতিনিধিকে, জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শেখ হাসিনার মতো একজন পালিয়ে থাকা মানুষ তার সঙ্গে একসঙ্গে থাকতে দিতে পারে না। এটা নীতিগতভাবেই সম্ভব নয়, তাই তাদেরকে একসাথে থাকতে দেওয়া হচ্ছে না, কিন্তু তাদের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে। এদিকে এই খবর যখন প্রচার হলো, বিশেষ করে মানবজমিন বাংলাদেশে যখন এই খবরটা প্রচার করে দিল, তখন একটা ব্যাপার গবেষণা হচ্ছে। গতকালকেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম
যে আগের দিন অর্থাৎ গত পরশু নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে সেই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গও আলোচনা হয়েছে। যদি বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হয়ে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প এই মাসেই ভারত সফর করছেন, সেই ভারত সফরে ভারতের বিভিন্ন সাংবাদিক বলার চেষ্টা করছেন যে সেই ভারত সফরে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দেখাও করতে পারেন, কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো যে সকল সোর্স ব্যবহার করে সেই সোর্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে অকার্যকর, অগ্রহণযোগ্য। তাই এই ব্যাপারটাকে খুব একটা বিশ্বাসযোগ্য ভাবার কোনো কারণ নেই। তবে ব্যাপারটা একটা নতুন মাত্রা যোগ করবে, যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাতের ঘটনা নিয়মিত ঘটছে, সেহেতু আমরা আমেরিকা সফরে, নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে দেখেছি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর সামনে প্রকাশ্যে কথা বলেছেন গণমাধ্যমে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের একটা ইচ্ছা রয়েছে বাংলাদেশ ব্যাপারে তার কর্মকাণ্ড জাহির করতে। সেই কর্মকাণ্ড কি জাহির করেন, কি ভূমিকা নেন, আওয়ামী লীগের পক্ষে ডোনাল্ড ট্রাম্প অবস্থান গ্রহণ করেন কিনা, শেখ হাসিনার পক্ষে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প অবস্থান গ্রহণ করেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। সেই ব্যাপারে যদিও গণমাধ্যমগুলো খুব একটা আভাস দিচ্ছে না, বিশেষ করে আন্তর্জাতিক গ্রহণযোগ্য গণমাধ্যম, সেটা ডোনাল্ড ট্রাম্পের সফরের পরে নিশ্চিত হওয়া যাবে। সেই সফরটা মার্চেরই কোনো একটা সময় তিনি ভারত সফর করবেন বলে জানা যাচ্ছে। দর্শক, শেষ পর্যন্ত আপনার কি মনে হয়, নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক যদি নিয়মিত হয়ে থাকে, এদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে, সেই চিঠিকে একেবারে পাত্তাই দেয়নি ভারত, বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি আওয়ামীপন্থী যারা প্রচার করছেন যে শেখ হাসিনা বীর দর্পে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি, যেটাকে আমরা এখন থেকে আসলে ইংরেজি অ্যাব্রিভিয়েটেড ফর্ম এনসিপি হিসাবেই বেশি বলবো, সেই পার্টির প্রধান জনাব নাহিদ ইসলাম রয়টার্সের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন। অনেক কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে, কিছু পুরনো কথা আছে, সব কিছু নিয়েই কথা বলার দরকার, বলবো হয়তো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা নিয়ে একটু আজ কথা বলতে চাই, এবং এটা নিয়েই আসলে আমরা রাইটলি সবচেয়ে বেশি আলোচনা করেছি। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তার এই বক্তব্যটা নিয়ে নানামুখী বিশ্লেষণ হয়েছে, ব্যাখ্যা হয়েছে, সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, সমর্থন হয়েছে, বিরোধিতা হয়েছে। নির্বাচনের সময় নিয়ে তিনি বলছেন, গত 7 মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা, আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এটা একটা মাত্রায় ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশা মতো ঘটেনি। নাহিদ ইসলাম বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। একদম ক্লিয়ার, এবং সেটা এতটাই বলছেন যে এই বছর সেই জাতীয় নির্বাচনটা করা কঠিন হবে। অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি করেছেন, প্রশ্ন উস্কে দিয়েছেন জনাব নাহিদ ইসলাম। ইনি কিছুদিন আগ পর্যন্ত সরকারে ছিলেন, অল্প কয়েকদিন আগে আমরা সমালোচনা করেছি তাকে স্বাগত জানানোর সাথে সাথে। সেটা হলো যে মানুষটা সরকারে ছিলেন, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার নিশ্চয় মনে হয়নি আমার তো এনসিপিতে যোগ দেওয়া দরকার, সো আই হ্যাভ টু রিজাইন। বরং মাস, 1.5 মাস, 2 মাস ধরে এই আলোচনা পত্রপত্রিকায় চলছিল, তার সাথে কথা বলা হচ্ছিল, তিনি জানাচ্ছিলেন তিনি যোগ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে তিনি সরকার থেকে রিজাইন করবেন। যেহেতু তিনি সরকারের অংশ ছিলেন, সরকারের অংশ থেকে তিনি নিশ্চয়ই অনেক কিছু জানেন, কারণ ক্যাবিনেটের মিটিং হয় প্রতি সপ্তাহে, সেখানে কি আলোচনা হয় না হয় সেটা তার অজানা থাকার কথা নয়। তাহলে আমরা একটা প্রশ্ন প্রাথমিকভাবে করি, উনি কেন এই কথা বলছেন, তার পেছনে কি আছে, সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব, তলিয়ে দেখার চেষ্টা করব। এবং এই কথাটা আমরা মাথায় আপাতত রেখে দেই, তার এই মন্তব্য জাস্ট হঠাৎ করে এসছে তা না, এটার একটা খুবই সিরিয়াস কনটেক্সট আছে, সেই কনটেক্সটটা ধরেই আসলে আমরা বুঝতে চাইব। তার আগে যে প্রশ্নটা করতে চাই, এই যে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন এই বছরের মধ্যে তিনি নির্বাচন করবেন, প্রধান উপদেষ্টা বলছেন বহুবার, ইনফ্যাক্ট উনি
যখনই যে পরিস্থিতি আসুক, যার সাথেই কথা হোক না কেন, সাক্ষাৎকারে হোক, বক্তৃতায় হোক, তিনি খুব ক্লিয়ারলি বলেছেন সংস্কার যদি খুব ন্যূনতম পর্যায়ের হয়, দলগুলো যদি খুব ন্যূনতম সংস্কারের বেশি কিছু করতে না দেয়, তাহলে তিনি নির্বাচন এই বছরের মধ্যেই করবেন। আর যদি আরেকটু বেশি সংস্কার হয়, আরেকটু বেশি সময় লাগতে পারে, আরও কয়েক মাস, এবং ম্যাক্সিমাম একটা টাইম বলছেন আগামী বছরের মাঝামাঝির আগেই হবে সেটা। তাহলে এই বছরের শেষের দিকে একটা নির্বাচনের প্রস্তুতি আমাদের প্রধান উপদেষ্টা আছে এবং সেটা করবেন বলে বলছেন। তো উনি কি দেশের আইনশৃঙ্খলার অবস্থা বোঝেন না, জানেন না, না জেনেই তিনি এই কথা বলছেন দফায় দফায়? হঠাৎ করে এই কয়েকদিনেই অবস্থা খারাপ হয়ে যায় নাই। দেশের আইনশৃঙ্খলার অবস্থা ক্রমাগতভাবে খারাপ হচ্ছিল, আমরা এভাবে বলবো, খারাপ করা হচ্ছিল বা খারাপ দেখানো হচ্ছিল। আসবো সেই জায়গায়। তো জনাব নাহিদ তো তখন ছিলেন। তাহলে এখন যে প্রধান উপদেষ্টা বলছেন, উনি না জেনে না বুঝেই বলে ফেলছেন কথাগুলো। ইন্টারেস্টিং। এই প্রশ্ন আসতেই হবে। জনাব নাহিদ যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন আছে। বিশেষ করে পুলিশের আমরা যে অবস্থা অন্তত এখন দেখতে পাচ্ছি, এই ধরনের একটা কনফিউশন তৈরি হতেও পারে। আসলে যে পুলিশ নির্বাচনের সময় যখন সবগুলো দল মাঠে তাদের পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নামবে এবং আমাদের দেশের নির্বাচন মোটা দাগে সহিংস হয়ে ওঠে, ফলে সেটা তারা সামলাতে পারবেন কিনা, এটারও সমাধান আছে। এই সমাধান নিয়ে আমি বহুবার কথা বলেছি, আজও একটু বলে রাখতে চাই। সেটা হচ্ছে, পুলিশ যদি যথেষ্ট নাও পেরে থাকে, আমাদের সামরিক বাহিনী মাঠে থাকবে। আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশে একসময় মানে নিরাপত্তা বাহিনীর সংঘাতে সামরিক বাহিনী ছিল, আওয়ামী লীগ সেটা সরিয়ে ফেলেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ করেছে, আমি নিজেও সেই কমিশনের একজন সদস্য ছিলাম, সেখানে আমরা প্রপোজ করেছি সেনাবাহিনী বা সামরিক বাহিনীকে আবার ইনক্লুড করা হোক। একটা অর্ডিন্যান্স দিয়ে আরপিও সংশোধন করে ফেললেই এটা খুব ইজিলি তাদেরকে সেই ক্ষমতা দিয়েই মাঠে রাখা যায়, নামানো যায়, এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ঘাটতি আছে সেই ঘাটতি অনেকাংশেই দূর করে ফেলা যাবে। এখানে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, তারপরে মূল আলোচনাটাতে আসবো। সেটা হলো, যদি পুলিশের এই অবস্থাই হয়, আইনশৃঙ্খলার অবস্থা এরকমই হয়, তাহলে জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় সরকার নির্বাচন, যেটার টোটাল সংখ্যা কয়েক হাজার নির্বাচন, উপজেলা ইউনিয়ন পরিষদ সহ, সেটা কিভাবে করবে? সেটা করে যে বাহিনীটা অলরেডি খুবই চাপের মধ্যে আছে, তাকে আরও তছনছ ভেঙে দিয়ে তাহলে জাতীয় নির্বাচন কীভাবে, মানে জাতীয় নির্বাচন পেছাতে হবে। আমরা এই খেলাগুলো বুঝতে পারছিলাম। আসলে এই খেলা শব্দটা বলছি, ইটস এ গেম, এবং কিছু মানুষ এই গেমে নেমে গেছেন এবং এটা একটা কনটেক্সট আছে। নির্বাচনটাকে পেছানোর চেষ্টা করতে হবে, সেই চেষ্টা শুধু এই পার্টির পক্ষ থেকে না, এই পার্টির পক্ষ থেকে এই কয়েকদিন আগে জনাব সার্জিস আলম, যিনি উত্তরাঞ্চলের, আমি ভুল না করলে মুখ্য সংগঠক এই পার্টির, তিনি শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না বলে বলেছেন। শেখ হাসিনা যদি আমাদের হাতেও থাকতেন, তাহলে একটা সঠিক বিচারিক প্রক্রিয়া, একটা মানুষের ফাঁসি হতে 8-10 বছর লেগে যায়, যেগুলো যে সবই প্রিভিলেজ দেওয়া করা হয়, আর উনি আমাদের হাতেই নেই। সুতরাং এসবের কথার মানে আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি, যদি ফাঁসি হয় তার বিচারে। শুধু এখন না, এর আগে যখন জাতীয় নাগরিক পার্টি ছিল, তখনও তারা বহুবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার ছাড়াই দেশে কোনো নির্বাচন হতে পারবে না। একসময় সংস্কার, তারপর বিচার। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে বিচার হওয়ার ছাড়া ফাঁসি হতে পারবে না বলতে ঠিক কী বিচার বোঝান, কতটুকু পর্যন্ত বিচার বোঝান, এই দলটাকে এই জিনিসটা স্পষ্ট করতে হবে। অস্পষ্ট রেখে কোনো রাজনীতি হওয়া অন্তত তাদের দিক থেকে আমরা এক্সপেক্ট করি না। এবার একটু বাইরে যাই, আমি খেয়াল করব যে এই ছাত্রদের দল, যেটা আমরা বলছি নাগরিক পার্টি, তারা বাইরে থাকা কিছু মানুষের সাথে তাদের বক্তব্যের রেজোনেট করছে। বেশ কিছু, মানে 2-3 জন অন্তত আছেন খুবই সিগনিফিক্যান্ট ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিস্ট, তারা এখন নির্বাচন হওয়া যাবে না, নির্বাচন চাইলেই যে কেউ এখন খারাপ হয়ে যাচ্ছে, মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, কিন্তু নির্বাচন চাওয়া মানে সে অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট হয়ে গেল, সে গিয়ে লুটপাট করতে চায়। লুটপাট ছাড়া তার কিছু নাই, কারণ
এবং এই কারণে সে বদমাশ শব্দটা আমি প্রায় কোট করি, একজন খুবই আলোচিত এবং এই স্টুডেন্টদের উপরে খুবই প্রভাব রাখা একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাশ বলেছেন নির্বাচন চাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে, কারণ তারা শেখ হাসিনা 15 বছর খেয়েছে, লুটপাট করেছে, এবার অন্য কোনো দলের কথা নাম না বলে বলছেন তারা লুটপাট করতে বসে আছে। সো সিনক্রোনাইজড ওয়েতে নির্বাচনকে পিছিয়ে দেয় এবং বেশ পিছিয়ে দেওয়ার একটা আলাপ আছে, 3 বছর 4 বছরের আলাপ আছে। ডক্টর ইউনূসের সরকারকে 5 বছরের জন্য চাই এরকম ইভেন্ট খোলা হচ্ছে। সো এই যাবতীয় প্রেক্ষাপটের মধ্যে এই ঘটনাটা ঘটল। ইন অ্যাডিশন আমরা খেয়াল করছি সাম্প্রতিক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপের দিকে যাচ্ছে, বেশ খারাপের দিকে। মানে একটা সরকার যখন পুলিশের অজুহাত দেয়, সেই অজুহাত শব্দটা ব্যবহার করছি, এখন এটা অজুহাত। একটা সময় পুলিশ খারাপ ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু দিনের সাথে সাথে পুলিশের তো উন্নতি হওয়ার কথা ছিল, পুলিশের অবনতি কেন হবে? এবং এই অবনতি এমন পর্যায়ে গেছে এখন, গত 3 মাস আগে 4 মাস আগেও যে পরিস্থিতি ছিল তার চাইতে ওভারঅল ক্রাইমের পরিমাণ পরিসংখ্যানগতভাবেই ডেটার ভিত্তিতেই বেড়েছে। প্রধান উপদেষ্টা এটাকে যতটাই ডিনায়াল দেখানোর চেষ্টা করুক না কেন, পরিস্থিতি কিন্তু সেটাই। তাহলে বাড়লো কেন? কেউ কেউ বলেন যে নানান রকম পরিস্থিতি তারা তৈরি করছেন যারা নির্বাচনটা এগিয়ে আনতে চান সরকারকে ব্যর্থ করার জন্য। তো সরকার যেটা ঠেকাতে পারছে না সেই সরকার ক্ষমতায় থাকবে কেন? এই প্রশ্ন আমরা করতে পারি। দিনের শেষে পিপল আর সাফারার্স, যারা এই চেষ্টা করছে, বাজেভাবে করছে, ভুলভাবে করছে, পেটি ইন্টারেস্টে করছে, ভেস্টেড ইন্টারেস্টে করছে, তাকে ধরুক, তাকে আইনের আওতায় আনুক সরকার, আমরা সেটাই দেখতে চাই। কিন্তু না, সেটা হবে না। বরং এমন সব ঘটনা ঘটছে, ঘটানো হচ্ছে, আই রিপিট, যে আমরা বুঝতে পারছি এই যে বক্তব্য জনাব নাহিদ ইসলাম দিচ্ছেন তার সাথে এটা কোইনসাইড করে। এই পরিস্থিতি তো অত ভালো না, নিরাপত্তার অবস্থা ভালো না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ করে উঠতে পারছে না, সুতরাং এখন নির্বাচনের প্রশ্ন আসতেই পারে না। খুব মিলে যায় না? খুব কোইন্সিডেন্স এটা না? দীর্ঘদিন থেকে নির্বাচন পেছানোর একটা পায়তারা। এটা পলিটিক্যালি যদি কেউ চিন্তা করে থাকেন, এটুকু হয়তো কেউ ছাড় দিতে পারেন এই রেটরিককে, কারণ যে নতুন দল তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা একটু বেশি সময় পেলে তারা বেটার করতে পারবেন। তারা দল তৈরি করতে দেরি করেছে, বছরখানেক তারা সর্বোচ্চ পাবেন নির্বাচনে পার্টিসিপেট করার আগে। খুব গুছিয়ে ওঠার জন্য যথেষ্ট সময় নাই, অ্যাগ্রি। সো এটা যদি শুধু তাদের একটু বেশি সময় পাওয়ার জন্য হয়ে থাকে, এই রেটরিকটা নেব, এটা আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছে যাবে। কিন্তু আমরা সন্দেহ করি এর পেছনে অন্য পরিকল্পনা আছে। কেউ কেউ নির্বাচন 4-5 বছর পরে, 3 বছর পরে নিয়ে যাওয়ার খোয়াব দেখছেন, বা কেউ কেউ রীতিমতো আনলিমিটেড টাইমের জন্য তথাকথিত একটা বিপ্লবী সরকার গড়ে ফেলার স্বপ্নে বিভোর হয়ে আছেন। এগুলো সব যদি সেটার পার্ট হয়, এটা ডিজাস্টারাস হবে। এবং নতুন দল এনসিপি, তারাও সংবিধান বাতিল করা, সেকেন্ড রিপাবলিক, এই আলাপগুলো তাদের দলের মধ্যে নিয়ে এসছেন। ঠিক এই আলাপগুলো তারাও করেন যারা নির্বাচনকে বহু পেছনে নিয়ে যেতে চান, ক্ষমতা দখল করার খোয়াব দেখেন। আমি গুলশানের যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পর একটা কথা বলেছিলাম। আমি এর পরবর্তীতে নারীর ওড়নাকে কেন্দ্র করে শাহবাগে থানায় যে ঘটনা ঘটেছে, তাতে আমি স্পষ্টভাবেই মনে করি এটা এখন আর সংকটঙ্গ না। সরকারের কোনো একটা অংশ, সেটা আমাদের সামনে প্রকাশিত সরকার অথবা গোপন সরকার, যেটাকে আমরা ডিপ স্টেট বলি, তার কোনো না কোনো অংশ খুব নিশ্চিতভাবে জড়িত আছে দেশের রাষ্ট্রের, মানে একটা স্টেটলেস অবস্থা, রাষ্ট্রের সরকারের অনুপস্থিতি, দেশে একটা মবক্রেসি চলছে, এগুলো প্রমাণ করতে। আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, এবং এটা যত খারাপের দিকে যাবে, জনাব নাহিদ ইসলামের জন্য এটা বলা তত সহজ হয়ে উঠবে। নির্বাচন দেওয়ার তো পরিবেশই নাই, কিভাবে পুলিশ নির্বাচনের মাঠে বড় দলের প্রভাব বা তার শক্তি প্রয়োগকে ঠেকাবে? মনে হতে পারে এই প্রশ্নগুলোকে আরও রেলেভেন্ট করে তোলা হবে। আমি এই কারণে জনাব নাহিদের এই বক্তব্যটাকে খুবই নির্দোষ হিসাবে নিচ্ছি না। আমি দুঃখিত। তিনি এখন রাজনীতিতে এসছেন, তিনি এখন রাজনীতি করছেন। যেটা চেয়েছিলাম তারা রাজনীতিই করুন,
মাঝে মাঝে মনে হচ্ছে ইদানিং এইগুলো নিয়ে আস্তে আস্তে হয়তো আরও বিস্তারিত কথা বলবো, তারা ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছেন কিনা। আমি ভুল প্রমাণিত হলে খুবই খুশি হব, কিন্তু প্রেক্ষাপট, পরিস্থিতি এবং কিছু ষড়যন্ত্রকারীর, আই রিপিট, কিছু ষড়যন্ত্রকারীর সাথে তাদের বক্তব্যের অ্যালাইনমেন্ট দেখে আমার মনে হয় তারা ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছেন। এটা খুবই বিপর্যয়কর হবে, এবং সেটা যদি হয় এর বিরুদ্ধে আমরা দাঁড়াবো, খুব শক্তভাবে, কঠোরভাবেই দাঁড়াবো। তারা যেমন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সাহস করেছেন, মৃত্যুর ঝুঁকি নিয়েছেন, শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধেও 1.5 দশকের মতো অ্যাক্টিভিজমের রেকর্ড আমাদেরও আছে। সুতরাং আমরা সেই কাজ আমাদের জায়গা থেকে করব, কারণ এটা আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের মধ্যেই যেতে হবে, উইথ অল দ্য ফ্লজ। যে দল ক্ষমতায় আসুক, আবার সেই গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দেশকে শোধরাতে হবে। এর বাইরে আসলে আর কোনো কথাবার্তা নাই। এর বাইরে কোনো কথা যদি হয়, কোনো কথা যদি নানান কায়দা করে কেউ বলার চেষ্টা করেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের ভিডিওটা দেখতে পেয়েছেন, বর্তমান বাংলাদেশের সব থেকে ট্রেন্ডিং এবং হাইলাইট টপিকই হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাইরের দেশের সফর নিয়ে এবং সেনাপ্রধানকে নিয়ে বর্তমান বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। সেই সাথে বর্তমান যে ভিডিওটি দেখলেন সেনাপ্রধানকে নিয়ে, এই সমস্ত ভিডিও নিয়ে এবং আজকের যে ভিডিওটি দেখছেন এই ভিডিও নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।